ভূতবাগানের কথামালায় আজ শুনবেন কুমার মিত্র রচিত গল্প রাজাপুরের দিঘি। বটুদের গ্রামে বেড়াতে এসে হীরকের যা যা ভালো লাগলো তা হলো বটুর বুড়ো দাদু, বটুদের বাড়ির আন্তরিক আদর আপ্যায়ন, আর ওদের বাড়িরই ভাই ফরমাস কাটা ছেলে দুলুকে। সবচেয়ে মনে ধরল ওই দুলুকেই। বছর 15 বয়স, রোগা রোগা গড়ন, হাতে গলায় এক রাশ মাদুলি তাবিজ। দেখে বোঝা যায় দুলু আরও যখন ছোটটি ছিল তখন খুব ভুগেছে। যত সব কবিরেজ বদ্যি আশপাশের গ্রামে আছে তাদের সবার নাম ওর মুখস্থ। দুলুর শরীরে ফর্সা বলতে শুধু ওর দাঁতগুলোই, আধারের মধ্যে যেন চেনা মুশকিল, এত কালো। বটুর দাদু ঠাট্টা করে বলেন, দুলুটা চেষ্টা করলে ভালো চোর হতে পারত, একেবারে পয়লা নম্বরের। শুনে ছেলেটা কেবল দাঁত ছড়িয়ে হাসে। বটুর দাদু যা বলেই ঠাট্টা করুক, সত্যি সত্যি চুরির অভ্যাস ওর নেই। বটুদের বাড়ি কাজে লেগেছে বছর 2 হলো। খুব করিতকর্মা, এক লহমা বসে থাকে না। হীরকের সঙ্গে ওর খুব জমে গেল। বয়সটা দুজনের কাছাকাছি। হীরক সামান্য বড় হতে পারে, এখনও ক্লাস 10-এ পড়ছে। বটুর দাদুর বয়স সেই কবে 60 পেরিয়ে গেছে, ভুরুতে পর্যন্ত পাক ধরেছে। এইসব পুরনো আমলের লোকের কাছে সাবেককালের সুখ দুঃখের গল্প শুনতে বেশ ভালো লাগে। উনিও যারা নাতি নাতনিদের বয়সী তাদের কাছে অতীত দিনের গল্পগাছা করতে খুব ভালোই বাসেন। সন্ধে হলেই সদর ঘরে আয়েশ করে গল্প জমান। হীরক ইতিমধ্যেই ওর কাছ থেকে দামোদরের ইলিশ, দেবীপুরের ডাকাতে কালীবাড়ি আর পদ্মনগরের জমিদার বাড়ির মুখরোচক কাহিনী শুনে ফেলেছে। এসব কাহিনীর মধ্যে কতটা রং আর কতটা সত্যি তা বোঝা কঠিন। তবে এটা সত্যি যে শুনতে দারুণ ভালো লেগেছে হীরকের। দাদু গল্প বলেনও চমৎকার। বিশ্বাস করা না করা ব্যাপারটা হীরকের হাতে। আর সে হচ্ছে একালের পড়াশুনো করা শহরের ছেলে। দাদুর ফেনিল গল্প বিশ্বাস না করার দিকেই ঝোঁক তার। দুলু ছেলেটা সাংঘাতিক চালাক। হীরকের মুখ দেখে ওর মনের কথা পরিষ্কার বুঝে ফেলে। আড়ালে একসময় বলে, হিরুদা, তোমার এসব বিশ্বাস হচ্ছে না কেমন? দাদুর কথা সব সত্যি, কিন্তু ওই পাড়া গেয়ে কত কী যে ঘটে তুমি শহরের ছেলে কল্পনাও করতে পারবে না। খোকাদাকে শহরের হাওয়া লেগেছে, তোমাদের সঙ্গেই তো পড়ে। খোকাদাও তোমার মতো অনেক কিছু বিশ্বাস করে না। বটু নামডাক খোকা। হীরকের অবিশ্বাসী মুখখানার দিকে তাকিয়ে দুলু আবার বলে, এসে অবধি গায়ের কতটুকু বা তুমি দেখেছ? তুমি কি রাত নিশুতিতে দামোদরের ধারে শ্মশানে গেছো? গিয়েছো সাজবেলায় দেবীপুরের ডাকাতে কালীর মন্দিরে? যেতে পারবে গলাদরের মাঠের জোড়া অশ্বত্থতলায়? সাহস আছে মাঝরাটে কেঠো পুলের ধারে হারু বৈরাগীর আস্তানায় যাওয়ার? হীরক মজা পাওয়ার ভঙ্গি করে বলে, কেন? গেলে কি হবে? কি হবে তাই না? তুই গেছিস? যায়নি মানে? আরে সব জায়গাতেই তো মাছ, তার মানে? মানেটা
দুলু পরিষ্কার করে বুঝিয়ে দিল। শ্মশানটা দামোদরের ধারে, প্রায় ৮ মাইল দৈর্ঘ্য জুড়ে। বর্ষার মরশুমে আর কোথাও মাছ না থাক, দামোদরের ওই জায়গাটায় বিস্তর মাছ মিলবে কোনো আশ্চর্য কারণে। ডাকাতে কালীবাড়ির পাশে একটা কুমুদ শাপলা ভরা প্রকাণ্ড পুকুর আছে, তাতে অঢেল মাছ। গলার দরের মাঠে ঝিলটাও যেন মাছের আড়ত। এসব জায়গায় এত মাছ কেন, তার কারণ নিশ্চয়ই আছে। ওসব জায়গায় মানুষজন ঘেঁষে না ভয়ে। কেন ঘেঁষে না, তারও কারণ আছে বই কি। কেন ঘেঁষে না, ভয় কিসের? শুধুই হীরকের অজ্ঞতায় রহস্যময় ভঙ্গিতে হাসে দুলু। গ্রাম হলো মানুষের, আর ওসব নদীর ধার, ঝিল, বিল, শ্মশান, কেটো পুলের পাশটা মানুষের যারা বার তাদের। হীরক বুঝতে পারল দুলু মানুষের বার বলতে ভূত প্রেতের কথা বলতে চাইছে। বুঝেও সে না বোঝার ভান করে বলল, চোরেদের বুঝি? দুলু আহত গলায় বলল, আহা, চোরও তো মানুষ। না, মানুষ নয়, শিয়াল, খাটাস, পেঁচা, এমনকি সাপও নয়। তাহলে বাকি থাকছে কি? ভূত নিশ্চয়। ঠিক তাই। ওদের ভয়েই মানুষ এড়িয়ে চলে ওই জায়গা। তুই যাস কি করে? ভয় করে না? দুলু সগর্বে বলে, আমার মন্তর দেওয়ার কবজ আছে না তাবিজ, আশু ওঝার কবজ, যা তা জিনিস নয়। হীরক মনে মনে বিরক্ত হয়। ঘুরে ফিরে সেই ভূত। গায়ের ছেলেদের ভূতের বিশ্বাস জন্মগত। বেল গাছের ঠ্যাং ঝোলানো, বোম্বে দত্তি। পেতনির হাত বাড়িয়ে 20 হাত দূরের লেবু গাছ থেকে লেবু ছেঁড়ার গল্প এরা বলবেই। তবে দুলু ছেলেটা যে খুব সাহসী তাতে সন্দেহ নেই। ছেলেটা বন বাদার শ্মশান মশান কিচ্ছু মানে না। ছিপ ফেলার নেশা প্রচণ্ড। গহীন জঙ্গল থেকে ঠিক দুপুরেও পিঁপড়ের ডিম জোগাড় করে আনতে বুক কাঁপে না। সন্ধ্যের মুখ পর্যন্ত দামোদরের শ্মশান ধারে বসে ট্যাংরা মাছ ধরে। সে মাছ তো হীরকও খেয়েছে। দেখা দেখি হীরকরে খুব ছিপ ফেলার ইচ্ছে করে, আর ফেলতে হলে ওই ডাকাতে কালীবাড়ির পুকুরে, নয়তো গলদরের মাঠের ঝিলে। কিছু না হোক গা চমচমে পরিবেশটা তো উপভোগ করা যাবে। হ্যাঁ, ওই পরিবেশটুকুই যা মজা। নচেত মাছ যা সে ধরতে পারবে সেটা তো সে নিজেই জানে। আর ভূতের কথা যদি বলো, ওসব গাঁজাখুড়িতে বিশ্বাস করার মতন অশিক্ষিত নিশ্চয়ই সে নয়। এইসব 7-5 ভেবে সে বলে, আমাকে ছিপ ফেলতে নিয়ে যাবি দুলু? আমার মাছ ধরার ভারী ইচ্ছে। তবে ওসব বেলে পুটি ট্যাংরা নয়, পেল্লায় পেল্লায় রুই কাতলা হওয়া চাই। দুলু অবাক চোখে তাকায়। তুমি ছিপ ফেলবে? সত্যি বলছো? নয় কেন? যত মজা, একাই লুটবি। খোকাদা জানতে পারলে বকবে, দাদুও রাজি হবে না। আরে বোকা, ওরা জানতে পারবে কেন? শুধু তুই আর আমি, ব্যাস, আর কেউ নয়। সে তো হলো। তুমি যে আবার রুই কাতলা বায়না ধরলে, সে তো যেখানে সেখানে হবে না। তবে সেরকম জায়গা আছে, বেশ দূরে, ক্রোশখানেক যেতে হবে। জায়গাটার নাম রাজাপুর। দিনের বেলায় হবে না, সবাই জানতে পেরে যাবে। রাত বিরেত ছাড়া উপায় নেই। সাহস আছে? হীরক ধমকে ওঠে। আমার সাহস নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। তুই নিয়ে যাবি কিনা বল। হীরকের ধমকে কাজ হয়। দুলু বলে, ঠিক আছে, তাহলে আজ রাতেই। না, আজ নয়, কাল।
ছিপ মশলা টশলা জোগাড় করতে হবে তো, তাহলে কথা পাকা হয়ে গেল, কেমন? হীরকের শোবার ব্যবস্থা ভিতর বাড়িতে বটুর সঙ্গে, আর দুলু শয় সদর ঘরে। রাত জাগতে হবে বলে দিনের বেলা কোষে ঘুম লাগিয়েছিল হীরক। রাতের খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি চুকে যায় গ্রামগঞ্জ চলে। বাড়ির আলো যখন নিভে গেল তখন 9:30ও বাজেনি। বটু প্রচণ্ড ঘুম কাতুরে। বিছনায় যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই বটু আর এক তাল কাদার মধ্যে কোনো তফাৎ রইল না। হীরক সহজেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। এখন তার মনের অবস্থা কোনো রোমাঞ্চকর অভিযানে বেরোনোর মতো। দুলু সময় মতোই ওর সঙ্গে যোগ দিল। বাড়ি ছেড়ে ওরা যখন বাইরের রাস্তায় পা দিল তখন 10টা বাজতে মিনিট 15 বাকি। বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়েছিল। হাওয়া বেশ ঠান্ডা। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ। চাঁদ মাঝে মাঝে উঁকি মেরে মেঘের আড়ালে সরে যাচ্ছে। চাঁদের এই লুকোচুরি খেলার দৌলতে রাস্তায় কখনো ঘুটঘুটি আধার, কখনো ঝুঁচকো অন্ধকার, সব মিলিয়ে হীরকের পক্ষে একটা নতুন অভিজ্ঞতা। তার বুক ঢিপ ঢিপ করছে। দুলু যাচ্ছে আগে আগে। তার হাতে ছিপ ফেলার সরঞ্জাম আর একটা কালি পড়া খুদে হেরিকেন। চারপাশের অন্ধকার ঝেপে হেসে হেরিকেনটার গলা টিপে মারতে চাইছে যেন। হীরকের সঙ্গে 2 সেলের টর্চ আছে, কিন্তু বিশেষ দরকার ছাড়া সে জ্বালতে মানা করে দিয়েছে দুলু। এরকম ফাঁকা মাঠে টর্চের আলো বহু দূর থেকে চোখে পড়ে কি না? মেঠো রাস্তা, বাঁধ, উঁচু সড়ক, এভাবে কত রাস্তা যে হাঁটতে হলো তার ঠিক ঠিকানা নেই। দুলু কিন্তু সমানে হাঁটছে, ওর ভ্রুক্ষেপ নেই। হীরক অন্তত 5 বার শুধিয়েছে। আর কদ্দূর রে দুলু? প্রতিবারই একই উত্তর পেয়েছে, এই তো এসে গেলাম। হীরক শেষ দিকে জিজ্ঞেস করা ছেড়েই দিল। গায়ে 1.5 ক্রোশ বড্ড বেশি দীর্ঘ, এইটুকু সে বুঝেছে। আমরা এসে গেছি হিরুদা। দুলুর ফিসফিসে গলা শুনে চমক ভাগল হীরকের। প্রথমে কিছুই ঠাউর হলো না। অন্ধকারটা ধীরে ধীরে সরে আসতে একটা জলাশয়ের চেহারা আবছা ধরা পড়ল হীরকের চোখে। অনেকখানি জুড়ে ফাঁকা জায়গা, দিঘি বটে। ঠিক থেকে অন্ধকারের সঙ্গে গাছগাছালির জটলা একাকার হয়ে আশপাশটা যেন কেমন হয়ে আছে। কোনো দিকে বেশি দূর নজর চলে না। ঝিঝিদের বিটকেল চেঁচামেচি ছাড়া কোথাও কোনো শব্দ নেই। এই অন্ধকারের মধ্যে কোথায় বসে ছিপ ফেলবে? দুলু যেন ওর মনের কথা বুঝতে পেরে বলল, সেই বাতাসের মতন ফিসফিসে গলায়, আমরা ঘাটলায় বসে মাছ ধরব। ফাঁকা জল অন্য কোথাও পাওয়া যাবে না, সবই কলমি দামে ভরা। ঘাটলার কাছটায় যা একটু ফাঁকা, ঘাটলাতে বসেই মাঝে মাঝে ছিপ ফেলে কিনা রাজাবাবু। রাজাবাবু আবার কে? যার দিঘি। রাজাবাবুরা মস্ত জমিদার কিনা, লোকে বলতো রাজাবাবু। সেই থেকে গায়ের নাম রাজাপুর। ওই যে ডান দিকে গাছপালার মাথা চড়িয়ে মস্ত একটা কোঠা বাড়ি দেখা যাচ্ছে, ওটাই রাজাবাড়ি। ভালো করে নজর করে দেখা যায় কি না। মরা ফ্যাকাশে জ্যোৎস্নায় একটা বাড়ির চূড়ো নজরে পড়ল বটে হীরকের। ওটাই তাহলে রাজবাড়ি, মানে জমিদার বাড়ি। কিন্তু এত বড় মহলে আলো টালো জ্বলছে না কেন? মানুষের সারা শব্দই বা নেই কেন? সে কথাই সুরতে দুলু জড়ানো গলায় বলে। কি যে বলে ভালো করে বুঝতে পারল না হীরক। ওসব কথা এখন থাক। এইরকম কিছু একটা বলল যেন। থাক তো থাক। রাত খাটা দুলুর চোখ কি অন্ধকারের মধ্যেও কাঠাসের মতো জ্বলে। নাহলে ছিপ ফেলার সব ব্যবস্থা করেছে কি করে? অন্ধকারেই চার ফেলল।
বসার জায়গা খুঁজে বের করলো। হীরক ভাবছিল ফাতনা কী করে দেখা যাবে, তারও বন্দোবস্ত হয়ে গেল। বলল, হিরুদা, ফাতনায় জোনাক পোকা লাগিয়ে দিয়েছি। ওরই আলোয় একরকম করে বুঝে নিতে হবে মাছ ঠোকরাচ্ছে কিনা। এই দিঘির মাছ রাক্ষসে, টোপ গিলেই ছোটে ওরা। মাছ খেলাবার দরকার নেই। 15 পাউন্ডের নইলে সুতো স্রেফ টেনে তোলা যাবে 4-5 কেজি পর্যন্ত। আর একটা কথা, একদম চুপচাপ থাকবে। কেলো আর ভুলো টহল দিয়ে বেড়ায় কি না, কথার আওয়াজ পেলে ক্যাক ক্যাক করে ধরবে। কেলো আর ভুলো কুকুর বুঝি? হীরক চাকা পগলে জিজ্ঞেস করল। না, তাহলে তুমি অত শত বকো না তো হলুদা, জায়গা খারাপ। বকুনি খেয়ে মনটা একটু খারাপ হয়ে গেল হীরকের। তারপর বুঝলো দুলু ঠিকই বলেছে। হাজার হোক তারা তো সাধু সংকল্প নিয়ে আসেনি, চোর বলে কথা। এসব সেকেলে রাজা জমিদারের লোকটা ভালো নয়। জমিদারি এখন আর নেই, কিন্তু মেজাজটা যাবে কোথায়? ধরা পড়লে কী শাস্তি দেবে ভাবলেও হাত পা ঠান্ডা হয়ে আসে। যাই হোক, দুশ্চিন্তা তাড়িয়ে ছিপ ফেলায় মন দিল সে। দুলু মিথ্যে বলেনি। কিছুক্ষণের মধ্যেই তার মতো আনাড়ির হাতেও গুটি 3 মাছ ধরা পড়ল। অবশ্য ছোটোখাটো চেহারা, 1.5-2 কেজি করে হবে। অথচ আশ্চর্যের ব্যাপার, দুলুর মতো এমন পাক্কা মেছুরে চুপচাপ বসে আছে। তার ফাতনা নট নরণচরণ। মাছের নেশা বড্ড নেশা। হীরক এতই মশগুল হয়ে গিয়েছিল যে সেই নেশায় সে ছিপ ছাড়া আর কোনো দিকে তার মনোযোগ ছিল না। এমনকি দুলুর কথা পর্যন্ত মনে ছিল না তার। হঠাৎ একটা মাছ ডাঙায় তুলে বড়শি থেকে ছাড়াতে গিয়ে ছিপটাকে মাটিতে রাখতে হলো। তারপর অবাক হয়ে দেখল ছিপও নেই, মাছও নেই। মানে দুটোই আছে, তবে অন্যের হাতে। হেরিকেনের ধূম্র ধূসর আলোয় হীরক হতভম্ব হয়ে দেখল দুজন সদাসই চেহারার লোক সামনে দাঁড়িয়ে। তাদের একজনের হাতে ছিপ, অন্যজনের হাতে মাছ। হীরক ফ্যাল ফেলে চোখে ওদের দিয়ে তাকাতে ওরা কেমন অদ্ভুত মিহিসরে হেসে উঠল। সুরটা মিহি হলেও ওরা যে অট্টহাসিটা বুঝতে খুব একটা বুদ্ধির দরকার হয় না। লম্বা চেহারা লোকটা বুক বাজিয়ে বলে উঠল, আমি কেলো। মাঝারি আকৃতির চওড়া ছাতির লোকটা বুকে থাপ্পড় কষে বলল, আমি ভুলো। তারপর উভয়ের সমস্বরে বলল, আমরা 2 ভাই, শিবের গাজন গাই। আমরা রাজাবাবুর পাইক। রাজাবাবু যখন সিপাহীও বলতে পারো। এরপর কেলে বলল, অনেক দিন ঘুরে ঘুরে এবার মক্কেলকে আমরা পাকড়েছি। ভুলো, একে নিয়ে কি করা হবে? নিয়ে যাওয়া হবে রাজাবাবুর কাছে, তারপর উনি যা করেন। তাহলে আমি একে নিচ্ছি, তুই মাছগুলো নে। বলতে না বলতেই একখানা গা শিরশির করা ঠান্ডা হাত মুঠো করে ধরল হীরকের ডান হাতটা। হীরকের ব্যায়াম করার শরীর, শক্তির অভাব নেই। আত্মরক্ষার প্রবল তাগিদে একবার ভাবল নিজেকে ছিনিয়ে নিয়ে যেদিক পারে দৌড় দেয়। পর মুহূর্তে বুঝতে পারল জাতাকল ভেঙে ইঁদুরের পক্ষে পালানো অসম্ভব। হঠাৎ দুলুর কথা মনে পড়ে যেতেই চেঁচিয়ে উঠল, দুলু! আশ্চর্য, একটা ফ্যাঁসফেঁসে আওয়াজ ছাড়া কিছুই বেরোল না গলা থেকে। এরপর কিভাবে যে ঝোপঝাড়ের ওপর দিয়ে হিচড়ে টেনে ঠিক কোন পথ দিয়ে কোথায় নিয়ে গেল খেয়ালই করতে পারল না হীরক। খেয়াল রাখবে কি, সে কি আর তার মধ্যে আছে? শুধু বেহুশ হতে যা বাকি। সম্মতি ফিরতে দেখল দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড ঘরের মধ্যে। রক্তের মতো লাল টকটকে পালিশ করা মেঝে,
ছাদের তলা থেকে কতগুলো বাহারি কাচের ঝাড় ঝুলছে, অতগুলো ঝাড়বাতি, অথচ আলো তেমন জোরালো নয়। গোটা ঘরটার মধ্যে যেমন আলো আধারি। ঘরের একদিকে পুরো কার্পেট পাতা, কার্পেটে মোটা মোটা তাকিয়া, তাকিয়ার আধ শোয়া হয়ে অনেকগুলো পরিচ্ছন্ন পোশাক পরা লোক চুপচাপ পটে একা ছবির মতো বসে। দুসারি লোকের মাঝখানে ভারিক্কি চেহারার একজন মাঝবয়সী লোক ময়ূরপঙ্খী হাতলওয়ালা প্রকাণ্ড চেয়ারে বসে। তার ভাবভঙ্গি আর পোশাকের জুলুস দেখে বুঝতে বাকি থাকে না ইনি এই নৈশ আসরের মধ্যমণি, খোদ রাজাবাবু। সবার চোখ হীরকের দিকে। কি সংবাদ কালুরাম? রাজাবাবুর গলা। হীরক একটু অবাক হলো, বলল, সংবাদ গুরুতর রাজাবাবু। আপনি বলেন দিঘির মাছ চায় কোথায়? যায় এদেরই খপ্পরে। হীরকের দিকে একবার চেয়ে নিয়ে বলল, আজ একেবারে হাতে নাতে ধরেছি। রাজাবাবু নরুন চেরা চোখে একবারটি তাকালো হীরকের দিকে। দেখলেন তার আপাদ মস্তক। নিজের মনে ঘাড় বললেন, এই অঞ্চলের নয় বলে মনে হচ্ছে। শহর থেকে আসা হয়েছে বুঝি? রাজাবাবুর দিকে চেয়ে ঘাড় নাড়ল হীরক। তিনি ঠিকই ধরেছেন। মাছ চুরি করছিলে কেন? হীরক চুপ করে রইল। কথা বলছো না যে? একলা ছিলে না আর কেউ ছিল সঙ্গে? হীরকে বাউর চুপ। বলরাম, ছোকরাটা পাকা বদমাস। দুটো কোৎকা দে তো, ঠিক কথা বের হবে। কোৎকার শব্দ কখনো শোনেনি হীরক, কিন্তু ওটা যে পোকার জাতীয় কিছু হবে সেটা বুঝতে পেরে তাড়াতাড়ি বলে উঠল, না না, বলছি সঙ্গে আর একজন ছিল, দুলু। তা সে ছেলেটা কোথায় গেল রে কালুরাম? কালু নবাব এবার স্লাম টুকল। গোস্তাপি মাফ করবেন হুজুর, সে ছেলেটা মাছ ধরেনি, শুধু বসেছিল, তাকে আমরা ধরিনি। পালের গোদা এই ছেলেটাই। রাজাবাবু বললেন, তুমি লেখাপড়া নিশ্চয়ই জানো, তাই নয় ছোকরা? জানি। আর এও জানো চুরি করা অপরাধ, কেমন কিনা? হীরক কথা বলল না। রাত দুপুরে পরের পুকুরে মাছ ধরাকে চুরি করাই বলে, ঠিক তো? কি উত্তর দেবে না? বলরাম, কোৎকা লাগা। কোৎকার ভয়ে হীরক স্বীকার করল, চুরি বলে। চুরি জিনিসটা অসততা। অসাধু মানুষ শাস্তি পায়, কি বলো হে? পায়। রাজাবাবু এবার নড়ে চড়ে বসে উপস্থিত সভাজনদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তোমরা এতক্ষণ সওয়াল জবাব শুনলে। চোর তার অপরাধ স্বীকার করেছে, করেছে তো? হ্যাঁ করেছে, আলবৎ করেছে। লোকগুলো ঘাড় হিলে সমস্যারে বলে ওঠে। রাজাবাবু বলে চললেন, তোমরা আমার দীর্ঘদিনের পার্শ্বচর, নিশ্চয় জানো রাজবাড়ির দিঘির মাছ রাজবাড়ির লোকজন ছাড়া কারো খাবার নিয়ম নেই। না নেই। সেই একই রকম ঘাড় হেলানো আর সমস্যারে জবাব। অথচ এই পাজি শহরে ভূতটা সেই নিয়ম ভাঙতে যাচ্ছিল। ওর প্রথম অপরাধ চুরি করা, দ্বিতীয় অপরাধ নিয়ম ভাঙতে চাওয়া, আর তৃতীয় অপরাধ সেটা তোমরাই বরং বলো। তৃতীয় অপরাধ আমাদের রাতের বেলায় আমোদ নষ্ট করা। জমজমাট জলসার সুর কেটে গেল, কি কম অপরাধ? এক সুরে বেজে উঠল কথাগুলো। তাহলে তিন অপরাধের শাস্তি কি, সেটাও তোমাদের মুখে শুনতে চাই। রাজাবাবুর রাজ্যে একসঙ্গে তিন অপরাধ মানে তো ঠান্ডা ঘরের ব্যবস্থা। সেটাই চলে আসছে বরাবর। নিজের কানাই তো শুনলে ছোকরা। রাজাবাবু তাকালেন কঠিন চোখে হীরকের দিকে। তোমার শাস্তি হচ্ছে ঠান্ডা ঘর। বাবা, আমার রাজ্যে অন্যায়ের কোনো ক্ষমা নেই। ঠান্ডা ঘর ব্যাপারটা বুঝতে পারছো না বুঝি, তাই মজা লাগছে। একটু পরে বুঝবে বাঁচাধন। ওহে, তোমরা একটু বুঝিয়ে দাও। পার্শ্বচররা
সুর মিলিয়ে বলে উঠল, ঠান্ডা ঘর হলো ঠান্ডা করে দেওয়ার ঘর। ওখানে ঢুকলে চিরকালের জন্য গা ঠান্ডা হয়ে যায়। আজ পর্যন্ত কত চরিত ওরকম হয়েছে, তারপর তারা কোনোদিন আর চুরি করার সুযোগ পায়নি, কেউ তাদের খোঁজও পায়নি কোনোদিন। রাজাবাবু প্রসন্ন মুখে বললেন, অতি চমৎকার বিশ্লেষণ। সকলের সমর্থন ছাড়া আমি কোনোদিন কাউকে শাস্তি দিয়েছি কেউ বলতে পারবে না। 5 জনের মতামত ছাড়া বিচার চলে কি? জুরি ব্যবস্থা তাহলে রয়েছে কি করতে? তাহলে তোমরা একমত যে ঠান্ডা ঘরে? 100 বার। কালুরাম, ওকে নিয়ে যাও সেখানে। কালুরাম রাজাবাবুর আদেশ মতো কাজ করার আগে হঠাৎই একজন বলে উঠল, অভয় দিলে একটা কথা বলি কর্তাবাবু। হীরক দেখল একজন ভদ্র চেহারার প্রবীণ মানুষ জোর হস্তে রাজাবাবুর দিকে তাকিয়ে। অভয় দিলাম, বলো তোমার কি আর্জি? এই চোর বয়সে বালক মাত্র, এর কাঁচা বয়সের কথা ভেবে লঘুদণ্ড দিন, ঠান্ডা ঘরে পাকা অপরাধীদের জন্য। হ্যাঁ, তা কথাটা মন্দ বলনি। অপরাধী না বালকই বটে। তোমার বিচক্ষণতা প্রশংসার যোগ্য, কিন্তু অন্যান্যরা কি বলে সেটাও দেখতে হবে। এই ছেলেটির বাস্তবে কি ভালো, নাকি হঠাৎ একটা মন্দ কাজ করে ফেলেছে, সেটা জানতে পারলে বেশ হতো। মানুষকে দেখে তার ভেতরের কথা বুঝতে পারে এমন কেউ এখানে আছে কি? ভট্টাচার্য, তুমি তো জ্যোতিষ চর্চা করো, একবার বাজিয়ে দেখো দেখি ছোকরাকে। রাজাবাবু যাকে ভট্টাচার্য বললেন সে উঠে দাঁড়ালো। শিরিঙ্গে চেহারার লোক একটি, মাঝবয়সী, হীরকের দিকে তীব্র চোখে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে কিসব বলতে লাগলো। ক্ষণে ক্ষণে তার মুখের ভাব বদলে যেতে লাগলো। কিছুক্ষণ পরে বলল, কর্তাবাবু, এ ছোকরা অতিশয় সাংঘাতিক। রাজাবাবু নড়ে চড়ে বসলেন। কিরকম? ছোকরা ভূত পেট তত্ত্বিদানও কিছু বিশ্বাস করে না। ওর মনের সবটা আমি দেখতে পাচ্ছি। সেখানে ভূত প্রেতের প্রতি ঘোরতর ঘৃণা আর তাচ্ছিল্য। রাজাবাবু এতক্ষণে সৌজন্যপূর্ণ আচরণ মুহূর্তে উবে গেল। দাঁত মুখ খেঁচিয়ে চিৎকার করে উঠলেন, কি এত বড় স্পর্ধা! ভূত পেট বিশ্বাস না করা মানে তো আমাদের অবিশ্বাস করা। কালুরাম, ঠান্ডা কর জলদি। বলতে বলতে হঠাৎ ঘরের মধ্যে যেন একটা ঝড় উঠল। ঝাড়বাতিগুলো নিভে গেল দপদপ করে। অন্ধকারের ভিতর থেকে ভেসে এলো হল্লা। সেটা অনেকটা অট্টহাসির মতো। হীরক ভয় পেল, সাংঘাতিক ভয়। তার ব্যায়ামপুষ্ট সতেজ শরীরটা ঘরের দরজা দিয়ে স্প্রিংয়ের মতো লাফিয়ে পড়ল। কালুরামের খপ্পর থেকে বাঁচতে গেলে পালান ছাড়া উপায় নেই। একসময় বাইরের খোলা হাওয়ায় ভিজে ভিজে স্পর্শ থেকে বুঝতে পারল একটা ফাঁকা জায়গার মধ্যে এসে পড়েছে সে। অজ্ঞান হয়ে যাবার আগে অনুভব করল একটা মাংসহীন হাতের আঙুল কঠিন হয়ে বসে যাচ্ছে তার গলায়। তারপর আর কিছু মনে নেই। বটুর দাদু বললেন, একটানা ঘন্টা 7 ঘুমিয়েছ, শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে তো হিরো। হীরক লজ্জা পেয়ে বিছনায় উঠে বসল। ঘরের মধ্যে বটুর দাদু, বটু, দুলু ছাড়াও আরও 2 জন অচেনা লোক রয়েছে। পাড়া প্রতিবেশী হবেন আর কি। সবাই তার দিকে এমনভাবে চেয়ে আছেন সে যেন একটা আজব দ্রষ্টব্য। দুর্বল দুর্বল লাগছে। একটু গরম দুধ খাবে? ওরে বটু, একটু দুধ আন। বটুর দাদু বলে যেতে লাগলেন, সেই সকাল 8টায় তোমাকে আনা হয়েছে এখানে। রাজপুরে দিঘির ধারে মাঠে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। তারপর জ্ঞান যদি বা ফিরেছিল, সঙ্গে সঙ্গে ঘুমে এলিয়ে পড়লে। দুলুটা ভোর রাতে এসে খবর দিতে বটু ওর দলবল নিয়ে ছুটল। বাঁশের পাটায় করে এখানে যখন বয়ে আনলো,
বেলা 8টা হবে তখন। ব্যাপারটা বলো তো ভাই, কি ঘটেছিল? বটু দুধ আনলে খেয়েটে শরীরে বল পেল হিরু। কিছু গোপন না করে সব খুলে বলল সে। শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে দাদু বলল, তুমি খুব জোর বেঁচে গেছো দাদু ভাই, নেহাত ভাগ্যের জোরে বেঁচে গেছো। তুমি যার খপ্পরে পড়েছিলে সে হলো রাজপুরের শেষ জমিদার কন্দর্প রায়। মস্ত জমিদারি ছিল বলে লোকে ওদের রাজা বাবুই বলতো। তা এসব হলো 35-40 বছর আগেকার কথা। আমি নিজেই যখন যুবক। কন্দর্প রায় মারা গেলে খুব সমারোহের সঙ্গে তাকে দাহ করা হয়েছিল। মন মন চন্দন কাঠ পুড়েছিল। রাজাপুর থেকে দামোদরের তীর পর্যন্ত 3 মাইল রাস্তা রূপোর আধুলি ছড়াতে ছড়াতে এসেছিল। এই অঞ্চলে এসব গল্প হয়ে আছে। তাহলে বুঝে দেখো কাদের হাতে তুমি পড়েছিলে। একটু থেমে দাদু আবার বলতে লাগলেন, আর কেলোভুলোর কথা এদিককার কে না জানে। কন্দর্প রায়ের ডান হাত বা হাত ছিল ওরা। হেন দুষ্কর্ম নেই যা ওরা কন্দর্প রায়ের হুকুমে করতো না। আর ওই ঠান্ডা করে কথা বললেও ওটা আসলে ছিল অপরাধীর খুন করার ঘর। কেলো ওখানে তাদের খুন করত। ঘরের মধ্যে একটা কুয়ো আছে, মেরে তার মধ্যে ফেলে দিত। একবার নাকি কুয়ো থেকে অনেক কঙ্কাল আর খুলি বের করেছিল পুলিশ। এ অবশ্য শোনা কথা, সত্যি মিথ্যে বলতে পারবো না। হিরক চুপ করে শুনে যাচ্ছিল। এই দিনের আলোয় এক ঘর লোকের মধ্যে গত রাতের স্মৃতি কেমন অবিশ্বাস্য মনে হচ্ছিল তার। বটুর দাদু একটি নস্যি নেবার জন্য থামলে সে বলল, আচ্ছা দাদু, আমাকে পেলো ভুলো যেখানে নিয়ে গেছিল ওটা কোন ঘর? ওটা হলো গিয়ে জলসা ঘর, মানে প্রমোদ কক্ষ। ইয়ার বক্সিদের নিয়ে কন্দর্প রায় ওখানে আমোদ আহ্লাদ করত। জমিদার মহলের সবচেয়ে সুন্দর ঘর ওটা। কন্দর্প রায়ের পর থেকে ও বাড়িতে বাস করে না কেউ, পাহারা দেবার লোক নেই। 30 বছরের উপর ওটা পুরো বাড়ি। তোমার এসব হয়তো বিশ্বাস হতে চাইছে না। পাড়ার দুজন ভদ্রলোক আমারই বন্ধু, এরা উপস্থিত আছেন, ওদের জিজ্ঞাসা করে দেখতে পারো। অন্য দাদুরা ঘাড় নেড়ে বটুর দাদুর কথায় সায় দিলেন। এক বর্ণ মিথ্যে নয়, সব সত্যি। ওর বাড়িতে বহুকাল কেউ বাস করে না। রায় গোষ্ঠীরাও শেষ হয়ে গেছে। দাদু আর ওর বন্ধুরা বেরিয়ে গেল। বটু মুচকি হেসে বলল, কিরে হিরু, কি বুঝলি? বটুর হাসিটা কেমন একটা গা জ্বালানো ঠাট্টার ভাব। হিরক হাসল বটে, তবে তার কোনো প্রাণ নেই। মিনমিনে গলায় বলল, ওসব ইলুশনও হতে পারে। বটুর চোখ বড় বড় করে বলল, ইলুশন মানে তো মায়া, অর্থাৎ এখনো তোর অবিশ্বাস গেল না। এক কথায় উত্তর না দিয়ে হিরক বলল, দুলটাই তো সর্বনাশের গোড়া। ওর কিছু কেন হলো না বলতো? দুলু বলল, বাহ, আমার কাছে যে 80,000 কবচ ছিল। বটু বলল, এক কাজ করা যাক হিরু, আজ রাতে বরং কেঠোপুলের ধারে বৈরাগীর আখড়ায় নিয়ে যাক, আমিও থাকবো সঙ্গে। হিরক হঠাৎ কেমন যেন ব্যস্ত হয়ে উঠল। বলল, পড়াশোনার ভীষণ ক্ষতি হচ্ছে, বাবা মাও ভাবছে আমার জন্য। কাল সকালে চলে যাচ্ছে আমি, আজ আবার রাত জাগা সম্ভব নয়। এই বলে হিরক আর চোখে দুলু আর বটুর দিকে তাকালো। ওদের মুখে সেই গা জ্বালানি হাসি। হিরকের ইচ্ছে হচ্ছিল দুলুটার গালের সপাটে একটা চড় কষিয়ে দেয়। বটুর কাছে ভূত নিয়ে ঠাট্টা তামাশা করার সব দরজা এই খুদের শয়তানটাই বন্ধ করে দিয়েছে।